এর আগের দিন একটা ভিডিও করেছি আমি, সেখানে পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম বলে বন্ধুরা তোমরা বলেছিলে কাকিমা তোমার কি ফ্যান নেই? তো আমার ফ্যান আছে গো, এই দেখো ওই যে ফ্যান আছে। আমার ব্লগিং চ্যানেলে মানে ভিডিওতে দেখে থাকবে, নিপা ডেলি ব্লগে ফ্যান আছে ঘরে অবশ্যই, কিন্তু এখন অনেক রাত, ঘুম আসছে না, কিছু কিছু কথা মাথার মধ্যে বনবন করে ঘুরছে, তার জন্য ব্লগিং চ্যানেলেই কন্ট্রোভার্সি করতে আসলাম। এগুলো করতে কন্ট্রোভার্সি বলে, কিছু কন্ট্রোভার্সি চ্যানেলের উত্তর না দিয়ে আমি আর পাচ্ছি না, মানে খুব ইচ্ছা করছে উত্তর দিই, কারণ দিনের পর দিন মিথ্যে কথাগুলো বলছে, তো দিনের পর দিন মিথ্যে কথাগুলো বলছে, তার জন্য ভাবলাম ম্যাডামদের একটু চোখটা খুলে দিই। ম্যাডামরা কোথার থেকে ভুল ইনফরমেশন পায় জানি না, তো দিয়ে একের পর এক তো দিন চলে যাচ্ছে, চলে যাচ্ছে মানে দিন ফুরিয়ে যাচ্ছে, তো এই মিথ্যে কথাগুলো মাথায় নিয়েই মরে যেতে হবে, সেইটা ভাবলে কেমন যেন একটা বিবেকে লাগছে। তো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমি করছি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার এটা কন্ট্রোভার্সি চ্যানেল না অবশ্যই, তবুও আমি করতে বাধ্য হচ্ছি, কারণ ম্যাডামদের কিছু কথা আমার বলার আছে। ম্যাডামদেরই বলছি, তবে কাকে নিয়ে কতটা বলতে পারবো জানি না, তবে একজনকে অবশ্যই এই ভিডিওটাই বলবো, যদি প্রয়োজন পড়ে আর একটা ভিডিও করে আর একজন ম্যাডামকে বলবো। অনেকগুলো ম্যাডামই উঠে আসছে, যেমন আজকে আমার মেয়ে ভিডিওতে কিছু ভুলভাল বলে ফেলেছে। ও তো ওর মা সারাদিন কি করছে না করছে ও তো দেখতোই না, ও কি করে জানবে যে আমার মা জামা কাপড় তুলছে কিনা, মেলে রাখছে কিনা, কি করছে? আমি তো রাত্রিরে সন্ধ্যেবেলা গিয়েও মেলে রাখতাম। ওই সংসারের কাজ আমাকে একা হাতে সামলাতে হতো, তারপরে আত্মীয় স্বজন তো আছেই, আত্মীয় স্বজন লেগেই থাকতো। ওই বাড়ির সংসারের কাজ A to Z, 4-5টা ঘর বাড়ি, উঠোন, রান্না বান্না। আর রান্না বান্না মানে বুঝতেই তো পারছো, তোমাদের দাদু ভাই স্বনামধন্য, সে তো মাছের পাহাড় নিয়ে আসতো, হ্যাঁ, সে তো মাছের পাহাড় নিয়ে আসতো, সেইগুলো সে যদিও কুটে বেটে দিত। মিথ্যে কথা বললে এখন আমি কখনোই বলতে চাই না মিথ্যে কথা, মিথ্যে কেন বলবো? যেটা সত্যি সেটা সত্যি। তোমরা আমাকে তো এমনিতেই ধুয়ে কাপড় পরাচ্ছ, অনেকে অনেক বাজে আখ্যা দিচ্ছ, ঠিক আছে? তো সেই সব ভাষা আর বলতে চাই না, তো আসল কথায় চলে আসি। এপি প্যাশান উইথ এপি মনে হয় চ্যানেলের নাম ওনার, যতদূর সম্ভব দিল্লি থেকে ভিডিও করে, অবশ্যই কন্ট্রোভার্সি। উনি অনেক দিন ধরে, বহুত দিন ধরে আমার পেছনে আর কি ভিডিও করে আর কি, আমাকে নিয়ে অনেক মন্তব্য ওনার। হ্যাঁ, তো রিসেন্ট মন্তব্যটা আগে বলি। রিসেন্ট মন্তব্য হচ্ছে ওনার, আমি অসুস্থ মানুষকে ফেলে রেখে রিসেন্ট মন্তব্য না এটাই বলেছে, মানে অনেকগুলো আমার খাতায় লিখে নিয়েছি আমি ভুলে যাব বলে। রিসেন্ট মনে এটাই বলেছে যে আমি অসুস্থ মানুষটাকে ফেলে রেখে চলে এসেছিলাম। তো ম্যাডাম, আপনি কি করে জানলেন আমি অসুস্থ মানুষটাকেই ফেলে রেখে চলে এসেছিলাম আর আমি সারা জীবনের জন্য চলে এসেছিলাম? এটা আপনাকে কে বলল? তাই না? আমার প্রশ্ন এটাই আপনাকে, যে এইটা আপনাকে কে বলল যে আমি তাকে অসুস্থ ফেলে রেখে এসেছিলাম এবং সারা জীবনের জন্য চলে এসেছিলাম? এবার আপনাদের ম্যাডাম, মানে আমার কন্যা, সে টাইটেল দিয়েছে, ঠিক আছে মানছি, সে টাইটেল দিয়েছে, ব্লগিং চ্যানেল টাইটেল, মানে পাবলিককে অ্যাট্রাকশান না কি বলে ওটা ইংরেজিতে, যদি না করা যায় পাবলিককে, তাহলে পাবলিক দেখে না। আমাদের টাইটেল অনেক রকম দিতে হয় যাতে পাবলিককে আকর্ষণ করে, বাংলা ভাষায় যেটা বলে। আমি তো আবার আপনার মতো অত ইংরেজি বলতে পারছি না, ইংরেজি বলতে গেলে দাঁত ভেঙে যাবে। ও, আপনি মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছেন আমি 7 পর্যন্ত পড়েছি, এটাও আপনার ভুল ইনফরমেশান। আমি 7 পর্যন্ত পড়িনি ম্যাডাম, আমি 9 পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? তো অনেক ভুলভাল ইনফরমেশান আপনার কাছে দেওয়া হয়, এটা আপনার দোষ না, আপনারা তো কন্ট্রোভার্সি করতে বসেছেন, সমালোচনা তো করবেনই। তো যেটা বলছিলাম,
হচ্ছে আমি 7 পর্যন্তই পড়েছি, এই পড়িনি, 9 পর্যন্ত পড়েছি। এখন যদি আপনি বলেন যে আমাকে আপনি প্রমাণ দেখান, হ্যাঁ, সে প্রমাণ তাহলে আমাকে এখন জোগাড় করতে হবে, কারণ আপাতত আমার কাছে নেই। হ্যাঁ, জীবন তো অনেক উথাল পাথাল, উত্থান পতনের উপর দিয়ে এই পর্যন্ত এসেছি। তো আমি অসুস্থ মানুষ ছেড়ে আসিনি, অসুস্থ কখনোই সে ছিল না। মানে উনি মারা যাওয়ার পরে জানতে পারি যে উনি ওনার সুগার ছিল, অতিরিক্ত মাত্রায় সুগার ছিল, উনি প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেত। হ্যাঁ, ইদানিং একটু অসুস্থ ছিল, সেটা হচ্ছে ওনার এই কাঁধে ভাঙা ছিল, এই কাঁধটা অ্যাক্সিডেন্ট করে ভাঙা ছিল, তার জন্য এই ব্যথাটা বেড়েছিল, কাঁধের ব্যথাটা খুবই বেড়েছিল। তো কথা হচ্ছে আমার আসার পেছনে একটাই কারণ, একটু অশান্তি হয়েছিল, প্রায়ই হতো। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সঙ্গে খুবই ওঠা বসা দিদিভাই বা ওর নিজের বোন, ঠিক আছে, সবসময় বলতো যে ও তো ওর সন্তান সংসার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে, আপনি ওকে এরমভাবে বলবেন না। খুব মুখ করতো আর কি আমাকে, কথায় কথায় মেয়েকে নিয়ে উল্টোপাল্টা বলতো যে তোর মেয়ে তোকে দেখবে না, আমি তাড়িয়ে দিলে তোকে রাস্তায় ঘুরতে হবে, অনেক কিছু উল্টোপাল্টা বলতো। তো আমি যেদিন আসি তার 2 দিন আগে একটু বেশ ভালো রকম অশান্তি হয়েছিল, আর উনি আমাকে একটা বাজে ভাষায় গালাগালি দিয়েছিল। ওই কথাটা সত্যি বলছি, এই রাত্রিকালে ওই কথাটা আমার খুব মনে লেগেছিল, যে আজকে যার জন্য আমি সমাজের চোখে বদনাম নিলাম, সেই ওই ভাষাটাই গালাগালি দিচ্ছে আমাকে। হ্যাঁ, এই বলে আমি আমার বড়দের কাছে বলেছিলাম যে এই ব্যাপার। তো বলছে ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার। হ্যাঁ, যেই হোক, ও বলেছিল আমাকে যে ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার, তুমি একটু কদিন কোথাও সরে যাও। তো ঠিক আছে, আমি তখন মেয়ের কাছে আমাকে আসতে দিত না, তো আমি মেয়ের বাড়িতেই এসেছিলাম। আমি দেখলাম এটাই সুযোগ। হ্যাঁ, তো এটাই সুযোগ দেখে আমি মেয়ের বাড়িতে এসেছিলাম। আর আমি আসার পরে মেয়ে যে টাইটেলটা দিয়েছিল সেইটাতে হয়তো তার খারাপ লেগেছে, সে হয়তো ভেবে নিয়েছিল যে আমি আর তার কাছে ফিরবো না। কেন ফিরবো না? আমি তো সব কিছু নিয়ে এসেছিলাম না, আমি তো সবই রেখে দিয়ে এসেছিলাম। আমার খালি 2-1টা জামা কাপড় নিয়ে আমি এসেছিলাম, যে না তুমি থাকো তোমার মতো, আমি চললাম। মানুষ যায় না। এটা যদি আমি মেয়ের কাছে না এসে অন্য কোথাও যেতাম, তাহলে উনি এতটা হার্ট হতো না, উনি এটাতেই বেশি হার্ট হয়েছে। আর তাছাড়াও ভেতরের কি সমস্যা ছিল না ছিল সেগুলো আমি এখানে বলতে বাধ্য নই। তার হার্টের অসুখ ছিল, তুমি তোমার ভিডিওতে বলেছো, তুমি না, সরি, আপনি তো খুব সম্মানীয় ব্যক্তি, আপনার মতো ইংরেজি বলতে পারি না। আর আপনি খুব সম্মানীয় ব্যক্তি, ভিডিওর মধ্যে যেরকম বলেন কথাবার্তা, তাতে আপনাকে আপনি বলাই উচিত। আমি হয়তো আপনার থেকে বড়ই হব কিনা, হব হয়তো, জানি না, অত এখানে বিশ্লেষণ করতে আসিনি আমি। তো ওনার কখনোই হার্টের অসুখ ছিল না ম্যাডাম। হ্যাঁ, এটা আপনাকে কে ভুল বলেছে জানি না, এই কথাটা আপনার ভুল। ওনার কখনোই হার্টের অসুবিধা ছিল না। তো যখন মারা যায় তার কদিন আগে, মানে আমি থাকতেই ওনার চিকিৎসা শুরু হয়েছিল কাঁধে ব্যথাটার জন্য। উনি, সবচেয়ে বড় কথা, উনি কোনোদিন চিকিৎসা করতেন না। ওই কিছু একটা হলো, ওষুধ নিয়ে এসে খেত, থাকতো, কমে যেত, ব্যাস হয়ে গেল, আর না। কোনো ভালো ডাক্তার দেখানো, চিকিৎসা করা ওইসব পছন্দই করতো না, কোনোদিনই করতো না। নিজেকে নিয়ে, মানে নিজের জন্য কিছু করতে চাইতো না, জোর করে বলে ওই একবার ডাক্তার দেখানো হয়েছিল, তাও আমি আসার কদিন আগেই। তো আমি তো আর চিরদিনের জন্য চলে আসবো ভেবে আসিনি, আমি তো আবার যাওয়ার ছিল, যে না 2 দিন ঘুরে আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওপরওয়ালার নিয়তির খেলা কে বলতে পারে। যাই হোক, এই ব্যাপারটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম কিনা জানি না। আমি আমার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যে আপনি বলেছেন হার্টের প্রবলেমে ইয়ে হয়েছে, আমি ছেড়ে চলে এসেছি। আমি ছেড়ে মোটেই আসিনি ম্যাডাম। 12-13 বছর প্রায় হবে, কি 14 বছর হবে। 11 সালে গেছিলাম আমি। তো 11 সাল থেকে বহুত ঝেলেছি। হ্যাঁ, নিজেকে নিঃশেষ করে দিয়েছি একদম, তবুও কামড়ে পড়েছিলাম। আমার ভাগ্যটাই খারাপ, বুঝলেন ম্যাডাম। যেখানে 20টা বছর থাকলাম সেখানেও কোনোদিন মান সম্মান বা অধিকার পেলাম না, আর এখানে তো অধিকারের প্রশ্নই আসে না।
কারণ তার সঙ্গে আমার আইনত কোনো কিছুই ছিল না। আমি যেটা ইংরেজিতে বলতে পারি না, একসাথে থাকতাম এই পর্যন্তই। তার সঙ্গে কোনো আমার অধিকারের স্থাপন ছিল না। সেই প্রলোভন দেখিয়েই আমাকে নিয়ে গেছিল, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আমি যা ঠকেছি সেটা আমিই একমাত্র জানি। আমাকে সে যখন মারা যায়, এই ঘরের জিনিসপত্রগুলো ছাড়া আর কিছুই আমার কাছে তার দেওয়া ছিল না। তো যাই হোক, আর একটা কথা, আপনি বলেছেন যে আমার এই যে পোস্ট অফিসের টাকাটা নিয়ে কী যেন বলেছেন, অনেক আগের ভিডিওতে দেখলাম। মানে যখন যখন দিয়েছেন তখন দেখেছি, এতদিনে ভুলেই গেছিলাম। তো ফের যখন আপনি আমাকে নিয়ে আলোচনা করতে বসেছেন, আপনার এই ভুলভাল ইনফরমেশনগুলো তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তো আর একটা কথা আপনি বলেছেন, আমার পোস্ট অফিসের টাকা ম্যাডাম, আপনাদের এই ম্যাডামের বা সবার স্বনামধন্য দিদিভাই, হ্যাঁ, মানে আমার কন্যা, তার পিতার ছিল না আমার পোস্ট অফিসের টাকাগুলো। আমার পোস্ট অফিসের টাকাগুলো আমার বাবার দেওয়া ছিল, ঠিক আছে ম্যাডাম? আমার বাবার বাড়িতে থাকতে ওই পোস্ট অফিসের টাকাগুলো আমার মা জমাতো আমার নামে। 10 টাকা করে রেকারিং নাকি একটা করেছিল, সেইখান থেকে আমার বিয়ের পরে ম্যাচিওর হলে তখন ওই টাকা তুলে নিয়ে এসে রানাঘাটে পোস্ট অফিসে ফেলা হয়েছিল। বুঝলেন? কোথার থেকে পান এইসব ভুলভাল কথা? আমার জন্য কেউ কিচ্ছু করেনি ম্যাডাম, বুঝলেন? আমার মতো লড়াই করে, আমার মতো কষ্ট পেয়ে আমাকে সবাই এসে ভিডিওতে স্বার্থপর বলে যায়। আমি কোনোদিন কারোর কাছে জোর করে কিছু ছিনিয়ে নিইনি, বা আমি কাউকে কোনোদিন কিছু দাবিও করিনি, অধিকারও ফলাইনি। ছাড়তে এই দেয়ালে এসে পিঠটা ঠিকেছে আমার, বুঝলেন ম্যাডাম? ওই টাকাটা, ওইটুকু সম্বল আমার বাবার মানে দেওয়া জমানো টাকা ছিল। আর আমার বাবা না আমার বাপের বাড়ি খুব গরিব ছিল। হোমিওপ্যাথি ডাক্তার ছিল আমার বাবা। হোমিওপ্যাথি ডাক্তারের কতটা ইনকাম, আমার বাবা মা দুজনেই হোমিওপ্যাথি ডাক্তার ছিল, ঠিক আছে? তো সেইখান থেকে খুব কষ্ট করে, যখন আমি ছোট ছিলাম তখন থেকে 10 টাকা করে রেখে রেখে আমার মা ওই রেকারিংটা না কি বলছে, যাই হোক একটা বই ছিল, সেই টাকাটা আমি বিয়ের পরে যখন ম্যাচিওর হয়ে মানে বিয়ের পরে ম্যাচিওর হলো টাকাটা, তখন মা আমাকে রানাঘাটে টাকাটা দিয়েছিল যে এবার তুই তোর নামে এখানে রেখে দে। হ্যাঁ, সেই টাকা, ওটা পোস্ট অফিসের টাকাটা ছিল, কোনো মন্দিরের বাবার টাকা ছিল না ওটা, বুঝলেন? আমার নামে কেউ হাজার লাখ টাকা ব্যাংক ব্যালেন্সও রেখে যায়নি, কোনো অট্টালিকাও রেখে যায়নি। আর একটা কথা, আপনি বারবার বোঝাতে চাচ্ছেন আমি অট্টালিকায় থাকতে ভালোবাসি, আরাম আয়েসে থাকতে ভালোবাসি। আমি কোনো অট্টালিকায় থেকে জন্ম নিয়ে আসিনি এই পৃথিবীতে। আমার ছোটোবেলা কোনো অট্টালিকায় হয়নি, ঠিক আছে? কিন্তু একবারে কুঁড়ে ঘরেও হয়নি। আমরা মধ্যবিত্ত ছিলাম। আপনি তো দেখেছেন আমার বাপের বাড়িতে ভাইয়ের কাছে যখন গেছিলাম, ওখানে তো নিশ্চয়ই দেখেছেন আপনি যে কোন অট্টালিকা। ওই আমাদের ওই বাড়ির আগেও আর একটা বাড়ি ছিল বহরমপুরে, সেই বাড়িও ওই রকমই ছিল, ঠিক আছে? একেবারে কুঁড়ে ঘর থেকে উঠে আসেনি। আর তখনকার দিনে ওই মার্বেল বসানো ঘরও ছিল না, কুমোট পটিও ছিল না, ঠিক আছে? সুতরাং আমি এমনই একটা মানুষ, সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা রাখি। আপনারা পারবেন না, আপনারা হয়তো পারবেন না, কিন্তু আমি পারি। কাউকে ভালোবেসে তার কথায় বিশ্বাস করে, হ্যাঁ, সেখানে মানে আমি এইটাই আমার জীবনের চরম ভুল, যে আমি চট করে মানুষকে বিশ্বাস করিনি, ভালোবেসে ফেলি, এটাই আমার ভুল, এছাড়া কিছুই না। আর এই ওয়াইটিতে আসাটা আমার একটা মানে কি বলবো, আমি কখনোই আমার জীবনের ঘটনা আগে তুলে ধরিনি বা কারোর বিরুদ্ধে কোনোদিন কথা বলতে চাইনি। যেটুকু করেছি কারোর প্ররোচনায় করেছি। আর আমি যখন প্রথম ভিডিওটা করলাম সেটাও আমি করতে চেয়েছিলাম না। ফার্স্ট আমি যে ভিডিওটা করি সেটা আমি ডিলিট করে দিয়েছি মনের দুঃখের আগে। সেটা করতেও আমি বাধ্য হয়েছিলাম, কারণ আমার বিরুদ্ধে প্রথম আপনাদের দাদু ভাই সেই মুখ খুলেছিল ওয়াইটিতে এসে। আর সেখানেও ওনার অনেক ভুল মিথ্যে দিয়ে সাজিয়ে আমাকে সমাজের চোখে খারাপ করেছিল।
আমাকে সমাজের চোখে খারাপ সবাই মিলে করে রেখেছে। আর মেয়েরা মেয়েদেরকে নির্যাতন করছে, কিসের নির্যাতনের লড়াই চলছে সব জায়গায়। একটা মেয়েকে 10টা মেয়ে মিলে নির্যাতন করে চলেছে এই ওয়াইটি কন্ট্রোভার্সি চ্যানেলগুলো। সুযোগের অপেক্ষা করে, খালি কার কোথায় একটু পাবে ব্যাস বসে যাবে তাকে নিয়ে মানে করতে, ধোলাই করতে। কাউকে বিশ্বাস করার উপায় নেই এখানে, কাউকে বিশ্বাস করার উপায় নেই, কাউকে একটা কথা বলার উপায় নেই। অমনি দুদিন ভালো মানুষই দেখিয়ে অমনি বসে পড়বে ছবল মারতে। আমার মেয়ে আমাকে মাসে গেলে টাকা দিচ্ছে আমি যাতে দুটো খেয়ে পরে বেঁচে থাকি, হ্যাঁ, সেটা নাকি আমার মেয়ে গর্ভের দাম দিচ্ছে। আমার পেটের 10 মাস 10 দিন ছিল, সেই পেটের গর্ভের ভাড়া দিচ্ছে। এসব কথাগুলো বলেন কি করে আপনি? গর্ভ ভাড়া দিচ্ছে বলেন? খুব সুন্দর বার্তা দিচ্ছেন সমাজকে, খুব সুন্দর কথা বলছেন আপনি, যে আমার মেয়ে আমাকে 10 মাস 10 দিন আমার পেটে ছিল, সেই ভাড়াটা দিচ্ছে 5,000 টাকা করে। আজকে যদি আমার চ্যানেল ঠিক মতো বা আমি কিছু নিজের স্বনির্ভর হতে পারতাম না, আমি নিতাম না এই টাকা। আপনাদের কথাই দিচ্ছে। আমার মামের রক্তের কোনো টান নেই, সম্পর্কের কোনো দাম নেই, আপনারা বলেছিলেন তার জন্য দিচ্ছে গর্ভ ভাড়া। আপনাকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। অনেক আছে আপনাকে নিয়ে বলার মতো কথা, আমি বেশি কথা বলতে চাই না। এটা কন্ট্রোভার্সি চ্যানেল না, কিন্তু আপনি রোজ আমাকে নিয়ে ভিডিও নামাচ্ছেন। আপনি আমাকে নিয়ে দুটো ভালো কথা বললে আপনার প্রতি আমার কোনো হয়ে যাবে না ম্যাডাম। ভুল কথা বলবেন না, ভালো বলবেন, মন্দ বলুন, যাই বলুন, সত্যি কথাটা বলবেন, সঠিক কথাটা বলবেন, ভুলভাল ইনফরমেশন দেবেন না। আমার পোস্ট অফিসের টাকা আমার বাপের বাড়ির টাকা, আর আমি কোনো হার্টের রোগী পেশেন্টকে রেখে দিয়ে চলে আসিনি। এসেছিলাম আবার ফিরে যেতাম, সে যদি মারা না যেত। ওই যে বললাম সবটাই আমার দুর্ভাগ্য। কারোর অসহায়তাকে মানে সুযোগ নিয়ে তার খিল্লি ওড়ানোটা হচ্ছে এই কন্ট্রোভার্সিদের কাজ। আমি নিজে আনিনি, আর আমার মেয়েও প্রথম আনেনি এইটা ওয়াইটিতে, আমাদের ভেতরে লাইফের ঘটনাগুলো। যে এনেছে সে আজকে আর পৃথিবীতে নেই, ভালো করে মনে করে দেখুন। ওয়াইটিতে এই আমাদের পারিবারিক ঘটনাগুলো যে এনেছে সে আজ আর পৃথিবীতে নেই। অনেকেই বলে নাকি আমার মেয়ে এনেছে, মেয়ে সেই 2020 থেকে ইউটিউব করছে, না এই 20তেই তো মনে খুলেছিল চ্যানেল, যাই হোক ভুল হতে পারে আমার কথা। হ্যাঁ, তো আমার মেয়ে আনেনি কখনো ওয়াইটিতে আমাদের পারিবারিক ঘটনা। তো আর বেশি কথা বললে ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এর বেশি আর কিছু বললাম না। প্লিজ আমাকে নিয়ে করেন না, আমার ভালো লাগে না এগুলো আমার ভালো লাগে না। হ্যাঁ, কাউকে আর বিশ্বাস করবো না, কাউকে আর ভালোবাসবো না। অনেক নাম দিয়েছেন, ঝাপা ঝাপি কত কিছু বলেছেন, আর এখন ম্যাডাম, জি, এইসব বলে আর কি হবে বলুন? খারাপ তো করে রেখেছেন আগেই অনেক কিছু। আমার কমেন্ট বক্সে কমেন্টগুলো তো আসে, বাজে বাজে কমেন্টগুলো, ওগুলো আমাকে নিতে হয়। মনে ওই একবার বলেছিলাম আমি, সেখানেও মনে আপনি ভিডিও নামিয়েছিলেন, যে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই আমাদের ঘটনাগুলো সব সামনে এসছে বলে লোকে খিল্লি ওড়াচ্ছে। এইরকম ঘটনা ঘরে ঘরে আছে। আমি নাকি মেয়েদের অসম্মান করেছি এই কথাটা বলে। এই কথাটা বলে নাকি আমি মেয়েদের অসম্মান করেছি। কে কোন মেয়েটা কোন মেয়েকে সম্মান দেয় আজকালকার দিনে? মেয়েরাই তো মেয়েদের বড় শত্রু আজকে, তাই না? কটা ছেলেদের কন্ট্রোভার্সি চ্যানেল আছে দেখান তো আমাকে। যাই হোক, কিছু মনে করবেন না, আপনি কিছু কিছু ভুল ইনফরমেশন দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, বা আমার বিরুদ্ধে দিয়ে রেখেছেন। এই লাস্টের আগের ভিডিওটাতেও বলেছেন। হ্যাঁ, তার জন্য আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম।
কারণ আপনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই, ভিডিওর মাধ্যমে আপনাকে উত্তরটা দিতে হবে। অনেকেই ভাবছে যে আমার মেয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে, মেয়ে আমাকে স্ক্রিনশট পাঠায়, আমার কোনো খুব কাছের মানুষ আছে তারা আমাকে স্ক্রিনশট পাঠায়, কেন আমি ভিডিও দেখতে পাই না? আর আমি তো আগের ভিডিওটাতে প্রথমেই বলেছি যে আমি আমার মেয়ের ভিডিও চালিয়ে দিয়ে ওর কমেন্টগুলো পড়ি আগাগোড়ায়, এখন বলে কথা না, আমি আগাগোড়ায় ওর ভিডিও চালিয়ে দিয়ে কমেন্টগুলো পড়ি। যখনই আমি ওই ভিডিওটা দেখলাম, আর অনেক দিন ধরে আমি ইয়ে করছি, মার্ক করছি, খেয়াল করছি যে বলতেই আছে, থামাথামি নেই, রূঢ়ভাবে বলছে। মানুষের একটা বলার মধ্যে লিমিট থাকে। বলছো বলো, সে তো তোমাদের কন্ট্রোভার্সি করতেই হবে, করো, ঠিক আছে, কিন্তু কথাবার্তার মধ্যে তো একটা মার্জিত থাকবে। তুমি আমাকে কাকিমা বলে ডাকছো, সম্মান দিচ্ছ, করছো, এতটা ভালো সম্পর্ক, সেখানে গিয়ে তুমি আমার মনুষ্যত্বে আঘাত করছো। কই, আমি তো আর বলিনি কিছু। আমি জানি আমি সঠিক, আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি নিজেই চোখে দেখে এসেছি যে ওটা কি ছিল না ছিল, কি হয়েছে। আমি নিজে স্ক্রিনশট নিয়েছি, আমাকে কেউ স্ক্রিনশট পাঠায়নি। তো চলো বন্ধুরা, বেশিক্ষণ থাকলে মাথাটা গরম হয়ে যাবে, মাথার শুরু হয়ে যাবে। হ্যাঁ, টেনশন কিছু না। এই যে কথাটা কতটা সাংঘাতিক বলো বন্ধুরা, তোমরাই বলবে যে আমার মেয়ে নাকি এই টাকাটা পাঠাচ্ছে, আমার গর্ভের দাম দিচ্ছে। এটা কি ধরনের কথা? এই কথাটা একটা মাকে শুনতে হয় যে মেয়ে মায়ের মমতার ভালোবাসার, হ্যাঁ, গর্ভের দাম দিয়ে মায়ের ঋণ শোধ করছে। কথাই বলে মায়ের ঋণ শোধ করতে পারে না কেউ, কিন্তু আমার মেয়ে আমার ঋণ শোধ করে দিচ্ছে গো। আমার মেয়ে আমার ঋণ শোধ করে দিচ্ছে। চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ম্যাডাম, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, আপনি কিছু ভুল ইনফরমেশন দিচ্ছিলেন বলে আমি এই ভিডিওটা করে আপনাকে উত্তর দিতে বাধ্য হলাম, ঠিক আছে? কারণ আমার বাবার প্রচুর কষ্টের পয়সা ছিল, ওগুলো আমার মা আমার নামে করে রেখেছিল। আর আপনি বলছেন ওর বাবার পয়সা, ওর বাবা আমার জন্য টাকা রেখে গেছে, আজ পর্যন্ত কী করে রেখেছে ওর বাবা আমার জন্য? একদিনে তো আমি চলে যাইনি, 18টা বছর ছিলাম তার সঙ্গে, কি করেছে আমার জন্য? খাওয়া পড়া বাড়ি ঘর সব ছিল, ঠিক আছে, কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স কেউ আমার জন্য জমিয়ে রাখেনি আলাদা করে। এসব কথা এখানে বলাটা ঠিক না, বুঝলেন? আমি এসব বলতে চাই না। কতটা ভেতরে খবর জানেন? যেটা আপনাদের দেখানো হয় সেইটুকুই দেখেন, কার কাছ থেকে ভুলভাল ইনফরমেশন নিয়ে এসে বলতে বসেন জানি না। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনার কিছু ভুল ইনফরমেশনের উত্তর দিয়ে গেলাম আমি। চলো সবাই খুব ভালো থেকো। এখন রাত্রির 2টো বাজে, কিছু করার নেই, আমার ঘুম আসছে না, এসব মাথায় মধ্যে নিয়ে খুব এখানে লাগে কথাগুলো যে আমার মেয়ে আমাকে গর্বের দাম দিচ্ছে।